আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষর আজকের ক্লাসে। এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে যে সম্পর্কগুলো আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ দুইটা রিলেশন আমরা দেখাইছি, এই দুইটাই হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। তো তোমরা প্রিভিয়াস ক্লাসে মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে, প্রাবল্যর এক্সপ্রেশন, মহাকর্ষীয় বিভব কাকে বলে, মহাকর্ষীয় বিভবের এক্সপ্রেশন সবগুলাই কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সেটা দেখার পরেই সাজেস্ট করব এই ভিডিওটা দেখা। তো আমরা একটু চলে যাই পরবর্তীতে, তাহলে আমরা যে ব্যাপারটা দেখব মূলত, মনে করো আমরা এখানে একটা বৃহৎ বস্তু রাখলাম, ঠিক আছে, যেই বস্তুটার প্রভাবে আসলে এর চারপাশে একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি হতে পারে। তো এই বস্তুটার ভর ধরলাম এম, তাহলে এটার পুরা এলাকা জুড়ে কি হবে, এটার চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে, তাই না? ওইটাকে আমরা বলি কি, মহাকর্ষ ক্ষেত্র। এখন এই ক্ষেত্রের ভিতরে দুইটা বিন্দু, মনে করো এই ক্ষেত্রের ভিতরে আমি এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দুটার নাম দিলাম এ, এবং এই ক্ষেত্রের ভিতরেই মনে করো এখানে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম আমি দিলাম বি। এখন তুমি জানো যে এই এ বিন্দু বা বি বিন্দুতে যদি আমরা একটা একক ভর রাখি, তাহলে এই যে বস্তুগুলা, এই যে বৃহৎ যে বস্তুটা, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, তাই না? আমি এখানে একটু সংযোগ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এবং এই আকর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে, এই যে বড় বস্তুর দিকে, তাই না? মোট কথা এই রেখা বরাবর একটা আকর্ষণ বল আমরা পাবো কিন্তু, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এই বরাবর একটা আকর্ষণ বল পাই, তাহলে এই বস্তুর একটা কি আছে, ক্ষেত্র প্রাবল্য আছে, এই বিন্দুতেও একটা কি মহাকর্ষ প্রাবল্য আছে, তাই না? এখন একক ভরের একটা বস্তু যখন আমরা এই এ বিন্দুতে রাখবো, তখন এই যে এ বিন্দু আর এই যে বৃহৎ ভরের যে এম বস্তু, এই দুজনের মধ্যে যেটা আকর্ষণ বল এফ, এই এফটাই আসলে তখন কিসে পরিণত হয়ে যাবে, আমরা জানি যে এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম, স্মল এমটা তখন কত দেবো তো বলো তো? এখানে যখন আমরা 1 কেজি রাখবো তখন স্মল এমটা হয়ে যাবে কত, 1 কেজি। সো এটা লেখার দরকার নাই। আর এই যেদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি আর চিন্তা করি, তাহলে কি হবে, জিএম বাই আর স্কোয়ার। এখন তোমরা জানো যে মহাকর্ষ প্রাবল্যের কনসেপ্ট কি, যখন তুমি এখানে একটা একক ভরের বস্তু রাখবা, তখন এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকেই তখন কি নামে ডাকা হয়, মানে এই বলটাকে তখন প্রাবল্য নামে ডাকা হয়, তাই না? বা এটাকে তখন ই বলা হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এফ এবং ই দুইজনই কি সমান। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই যে দ্বিতীয় বস্তুটা কয় কেজি বস্তু নিয়েছি, একক ভরের একটা বস্তু নিয়েছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি এই বস্তুটাকে এ থেকে মনে করো বিতে নিয়ে যাবা, তুমি করবে কি, এ থেকে বিতে নিয়ে যাবে, তো এ আর বি এর মধ্যে দূরত্ব কেমন, আমরা মনে করতেছি এটা খুবই ক্ষুদ্র দূরত্ব, ডি আর দূরত্ব। তো প্রশ্ন হচ্ছে যে এ থেকে যখন তুমি বিতে নিয়ে যাবে, তখন তোমাকে একটা অবশ্যই কাজ করতে হবে, এই যে মহাকর্ষ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে। তার মানে ওই ক্ষেত্রে যে কাজটা তোমার হবে, সেই কাজটাও হবে কি, খুবই ক্ষুদ্র কাজ, ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু, আমরা জানি কত, বল গুণ সরণ। সরণ তুমি কতটুকু করছো, খুবই ক্ষুদ্র সরণ করছো, ডি আর। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে যে বস্তুটা নিয়ে আমরা ডিল করতেছি সেটা 1 কেজির, তাহলে ওর যে বল, এই বলটাই কি ওর জন্য প্রাবল্য। তাহলে এই এফ কে আমরা এফ না লিখে ডিরেক্টলি কি লিখতে পারি, ই লিখতে পারি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমি ডি ডাব্লিউ লিখছি, কিন্তু তোমরা আবার তোমাদের মনে থাকার কথা, বিভবের কনসেপ্ট কি ছিল? বিভবের কনসেপ্ট ছিল যে অসীম থেকে একক ভরের একটা বস্তুকে যদি তড়িৎ মানে এই যে অভিকর্ষ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই কি বিভব। তার মানে এখানে যেটা সোজা কথা হচ্ছে, ওই এখন যদি আমি এই ক্ষেত্রের মধ্যেই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাই, তাহলে এইখানে নিয়ে যাইতে আমার যে পরিমাণ কাজ করতে হবে, এইটা হবে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, মহাকর্ষীয় বিভব পার্থক্য, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ থেকে বিতে নিয়ে যাইতে আমাদের কাজ করতে হলো খুবই ক্ষুদ্র কাজ, ডি ডাব্লিউ। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এ থেকে বিতে নিয়ে গেছি, এটা কয় কেজি ভরের বস্তু নিয়ে গেছি দেখো তো, 1 কেজি ভরের বস্তু নিয়ে গেছি না? তার মানে এই 1 কেজি ভরের বস্তুকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ করতে হয়, সেইটা তাহলে ওই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য। তাহলে এই ডি ডাব্লিউ কে তখন আর আমরা ডি ডাব্লিউ না লিখে লিখতে পারি ডিভি। কেন লিখতে পারলাম ডিভি? কারণ এইখানে যে বস্তুটাকে আমরা নড়াইতেছি সরাইতেছি, সেই বস্তুটা কয় কেজি, 1 কেজি, ঠিক আছে? যার কারণে ওটার যে কৃত কাজটাই হচ্ছে আমাদের বিভব।
তাহলে ডিভি ইকুয়াল টু আমরা লিখতে পারলাম ই ডট ডিআর। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে আরেকটা কিন্তু কনসেপ্ট মিসিং থেকে যায়, সেটা কি? আমরা দেখো বস্তুটাকে এ থেকে বিতে নিছি, তাই না? এখন অভিকর্ষ বলের ডিরেকশন তো এইদিকে, মানে বি এ বরাবর। এই যে মহাকর্ষ বল কোন দিকে? বি এ বরাবর। কিন্তু আমরা এই বলের বিরুদ্ধে নিছি না, তাহলে এই বলের বিরুদ্ধে যদি আমরা নেই তাহলে আমাদের এখানে একটা কি আসবে? চিহ্ন মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ আমাদের বল হচ্ছে এইদিকে বি থেকে এ বরাবর, কিন্তু আমরা নিছি এ থেকে বি বরাবর। তার মানে বলের সাথে আমাদের কাজের সম্পর্কটা কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে কাজ ইকুয়াল টু আমরা জানি কি এফ এস কস থিটা। তো থিটার মান যখন 180 দিব তাহলে কত আসবে? একটা মাইনাস আসবে। তাহলে এই মাইনাসটা কিন্তু এখানে বিদ্যমান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা মনে করো ই বের করতে যাচ্ছি, তাহলে ই যদি সেপারেট করি এখান থেকে, তাহলে ই ইকুয়াল টু কত আসবে? ই ইকুয়াল টু এই পাশে তো ডিভি আমার আছে, তাহলে এই যে ডিআরটা নিচে চলে আসবে আর এই মাইনাসটাও চলে আসবে, তার মানে মাইনাস ডিভি বাই কি হবে? ডিভি বাই ডিআর। ঠিক আছে, দেখো এখান থেকে খুব সিম্পল একটা এক্সপ্রেশন আমরা পাইলাম, এটা তোমরা মাথায় রাখবে, পরবর্তীতে কিন্তু এটা দিয়ে অনেক প্রবলেম সলভ করতে হবে। ওকে, তার মানে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই কত? ডিআর। তো এইটাই হচ্ছে, দেখো বাম পাশে আছে কি? বাম পাশে ডান পাশে আছে বিভব, এবং বিভবকে যখন আমরা ব্যাসার্ধের সাপেক্ষে বা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঋণাত্মক ডেরিভেটিভ করব, তখন আমরা কি পেয়ে যাব? প্রাবল্য পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবা। এখন আমরা পরবর্তীতে দেখো আরেকটা কনসেপ্ট শিখবো। এখন এই যে প্রাবল্যর এক্সপ্রেশন আমরা কত পাইছি? প্রাবল্য ইকুয়াল টু কিন্তু জিএম বাই আর স্কোয়ার। আর আমরা পূর্ববর্তী ক্লাসে শিখছি যে বিভবের ইকুয়েশন কি ছিল। পূর্ববর্তী ক্লাসে তোমরা শিখছো যে বিভব ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। ঠিক আছে, পূর্ববর্তী ক্লাসে আমরা এটা প্রমাণ দেখাইছি। এখন আমরা দেখো মাত্র শিখলাম কি, যে বিভবকে যখন আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে আমরা কি পাবো? প্রাবল্য পাবো। তো দেখি তো আসলে পাওয়া যায় কিনা। আমরা যেটা শিখলাম কত, যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, তো এখন আমরা এটাকে দেখি ডেরিভেটিভ করব। তো মাইনাসটা মনে করো থাকলো, তাহলে ডিডিআর ইন্টু ডিডিআর হবে, এটা এক্স না, ভি কে ডেরিভেটিভ করব, তাই না? সো আমরা এটা বিভবের জাস্ট যেটা পরম মান সেটা নিয়ে কাজ করব। তাহলে ডি ভি ইকুয়াল টু লিখলাম কত? জিএম বাই আর। তো এবার দেখি তো এটাকে আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি আর এর সাপেক্ষে, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে বিভবের আপনি শুধু এই পজিটিভ মানটা কেন নিলেন? কারণ বিভবের নেগেটিভ মানটা আসার কারণ কি ছিল তোমাদের গত লেকচারে আমি ডিটেইল বর্ণনা করেছি যে একটা নেগেটিভ মান আসার আসলে কারণটা কি। তো আশা করি সেটা তোমরা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মাইনাস এখানে জিএমটা যেহেতু ধ্রুবক, তাহলে জিএমটা কোথায় আসবে? বাইরে চলে আসবে, তাহলে মাইনাস জিএম। তাহলে ডেরিভেটিভ করতে হবে সিম্পলি কার? ডিডিআর ইন্টু এখানে থাকবে শুধু 1/r। তো 1/rটা যদি উপরে নিয়ে যাই তাহলে r টু দি পাওয়ার মাইনাস 1। তো এবার দেখি তো মাইনাস জিএম ইন্টু r টু দি পাওয়ার মাইনাস 1, এটা ডেরিভেটিভ করলে কি হবে তোমরা জানো যে r টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাই না? তাহলে বাইরে একটা n আসবে, এই যে x টু দি পাওয়ার মানে r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ঘুরে ফিরে কি আসলো? এই মাইনাস এবং এই মাইনাস প্লাস, অর্থাৎ জিএম। আর এই যে আর টু দি পাওয়ার উপরে হবে মাইনাস 2, তাহলে ওটা নিচে চলে আসলে কি হবে? আর স্কোয়ার। তো দেখো তো প্রাবল্য রাশিমালা তো এটাই পাওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, বিভবকে যদি আমরা কি করি? আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ঋণাত্মক ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো? প্রাবল্য পাবো। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা শিখবো, দেখো যে প্রাবল্য বিভব থেকে আমরা কিভাবে প্রাবল্য পাইতে পারি সেইটা দেখলাম। এবার দেখবো যে প্রাবল্য থেকে কিভাবে আমরা বিভব পেতে পারি। তাহলে এই যে নলেজটা আমরা পাইলাম এটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? দেখো যে ই ইকুয়াল টু পাইছি কত? মাইনাস ডিভি বাই ডিআর। এখন আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে বলো তো কি আসবে? এই যে ডিআর ইকুয়াল টু কত? মাইনাস ডিভি। এখন এই মাইনাস চিহ্নটা মনে করি এই পারে নিয়ে আসলাম, তাহলে কত হবে? যে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর। ওকে, এখন এই যে ডিভি ইকুয়াল টু আমরা এটা পাইছি, তাহলে আমাদের এখন কি করতে হবে? উভয় পক্ষকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তোমরা জানো যে ডিভিটা হচ্ছে ক্ষুদ্র পরিমাণে বিভব। তো যখন আমরা সম্পূর্ণ বিভব পাইতে যাব তখন এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে ইন্টিগ্রেশন করলে আমরা পুরো বিভব পাবো। তাহলে পুরো বিভব পাইতে গেলে আমাকে কি করতে হবে? এই পাশেও ইন্টিগ্রেশন করতে হবে। তো মাইনাসটা থাকলো বাইরে, ইন্টিগ্রেশন ই ডিআর। ঠিক আছে,
এখন প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশনটা আমরা করব কোন রেঞ্জের ভিতরে? আমরা অসীম থেকে কোন একটা বস্তু নিয়ে আসব তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো আমরা ধরলাম আর দূরত্ব, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রাবল্য থেকে কিভাবে আমরা বিভব পাইতে পারি সেইটার এক্সপ্রেশন। তাহলে দুইটাকে আমি আলাদা অবশ্যই এক জায়গায় করে দেখাবো তোমাকে। প্রাবল্য থেকে বিভব পাইতে গেলে কি করতে হবে? আর এর রেসপেক্টে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে লিমিট অসীম থেকে আর। এবং বিভব থেকে প্রাবল্য পাইতে গেলে যে এক্সপ্রেশনটা, যে বিভব থেকে প্রাবল্য পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? আর এর সাপেক্ষে ভি কে মানে ভোল্টেজকে বা বিভবকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তার ঋণাত্মক মানটা নিতে হবে। তাহলে এই দুইটা এক্সপ্রেশনই আসলে তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে? তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব মুক্তিবেগ সংক্রান্ত যত রাশিমালা আছে, যত ধরনের প্রবলেম আছে সেইগুলো, এবং কৃত্রিম উপগ্রহ রিলেটেড তোমাদের বেশ কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।